আলাদি। তুমি কোনো সমস্যায় আছো? আমি খুব কঠিন পথের লক্ষ্য বেছে নিয়েছি ওস্তাদ। আমিও কঠিন পথের লক্ষ্যই পছন্দ করি। এমন কোনো লক্ষ্য নেই যার পথ সহজ। আপনি আন্দাজও করতে পারবেন না ওস্তাদ যে আমার লক্ষ্য বাগদাদের বাদশাহ। তুমি আন্দাজি করতে পারছো না আলাদিন যে আমার লক্ষ্য বাগদাদের বাদশাহ। মনে রাখবে আলাদিন, কখনো আমাদের পথ সামনেই থাকে, শুধু প্রয়োজন হয় সেটাকে দেখার, চেনার। বাহ ওস্তাদ, আপনি লক্ষ্য নিয়ে কবিতা বলেছেন, কিন্তু আমি লক্ষ্যের তরফ থেকে কবিতা বলতে চাই। আদব কথায় আছে, না আছে পায়ের ছাপ, না আছে ঠিকানা। ভাবো ভাবো ভাবো, পাবে আমায় কোথায়? ছায়া আমি বন্ধু আমার, ছেড়ে যাই এক চিহ্ন, পাবে দেখা সেখানেই আমার, যেখানে নেই কোনো আশা তোমার। আজ আমি নতুন জামা পরবো কেন? আজ তো কোনো ঈদ নয়। কেমন লাগলো আমার কবিতা ওস্তাদ? এমনিতে তো আমি সব রকম বিপদের সম্মুখীন হতে পারি, কিন্তু তোমার কবিতা সহ্যই করা যায় না। তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছবে, কারণ তোমাকে উনিই বেঁচেছেন। নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, তোমার মাকে আমার সেলাম। নিশ্চয়। ওস্তাদ, জিনু চলেই আসবে, সিঙ্গাড়া তো খেয়ে যান। অন্য কোনো দিন। খুদা হাফিজ ওস্তাদ। জিনুর বাচ্চাটা কোথায় মরে গেল? না রাজকুমারী, আমার এই স্বপ্ন বহু বছর আগেই নষ্ট হয়ে গেছে। এ নতুন করে জেগে উঠতে পারে না। কিন্তু বাবা কেন? কারণ কিছু স্বপ্ন কখনোই সত্যি হয় না। আমার এই স্বপ্ন সত্যি করতে গিয়ে না জানি কত লোকে প্রাণ হারিয়েছে। হয়তো এর ভাগ্যে অসম্পূর্ণতাই রয়েছে। কিন্তু বাবা, এই কাগজে পরিষ্কার লেখা আছে, যদি বাগদাদের জমি থেকে তেল বেরোয় তাহলে বাগদাদের ভাগ্য বদলে যাবে। কত লোক রোজগার পাবে, সব দেশ এসে আমাদের থেকে তেল কিনবে। যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় বাবা, তাহলে বাগদাদের জনগণের ভাগ্য বদলে যাবে, তাদের জীবন বদলে যাবে। রাজকুমারী, মহামান্য বাদশাহ যে কারণে চিন্তা করছেন সেটা অমূলক না। আপনি তো জানেন যে জনসাধারণের ভালোর জন্য আমরা তাদের প্রাণ তো নিতে পারি না। আর আপনি তো জানেন যে আমরা জনসাধারণের কত চিন্তা করি। যদি কেউ অসুবিধায় থাকে, কেউ চিন্তায় থাকে, আমাদের রাতের ঘুম উড়ে যায়। ওয়াজিরে আলা, স্বপ্ন আর তার সত্যি হওয়ার মধ্যে ভয় থাকে, আর যে ভয়ের সামনে মাথা নত করে তাদের স্বপ্ন কখনো পূরণ হয় না। আর আমি ভয়কে জয় করার সাহস রাখি, ভয় পাওয়ার নয়। রাজকুমারী ইয়াসমিনের সাহসী আমাদেরকে আগে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দেশের এরকমই পরিবর্তন দরকার। একদম ঠিক বলেছেন। আমাদের এই পরিবর্তনই দরকার আছে। আমাদের দেশের এই পরিবর্তনই দরকার আছে। একদম ঠিক বলেছেন আপনি। লা হাওল বিলা কুওয়াত। যখন এই সিদ্ধান্ত বাগদাদের হবু সুলতানা নিয়েছেন, তখন আমি এই সিদ্ধান্ত মঞ্জুর করলাম। কি কি বললে বাবা তুমি? আমি সেটাই বললাম যেটা আমি তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম। আমার অপহরণ হওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা আজ আমি আপনাদের সবাইকে বলতে চাই। আজ আমি আপনাদের সবার সামনে এটা ঘোষণা করতে চাইছি
যে রাজকুমারী ইয়াসমিন ভবিষ্যতে বাগদাদের সুলতানা হবেন। আকা আকা রাস্তায় আস্তে আস্তে মানে হচ্ছে আস্তে আস্তে রাস্তায় আমি সিঙ্গারা সব খেয়ে নিয়েছি, কিন্তু আমি ওস্তাদের জন্য পেয়ারা নিয়ে এসেছি। কিন্তু ওস্তাদ কোথায় গেল? পেয়ারা কোথায় গেল? পেয়ারাটা পাকবার অপেক্ষা করছিলি নাকি তুই? ওস্তাদ তো চলে গেছে। ওস্তাদ গেছে, তার মানে এই পেয়ারাটা আমাকে একা খেতে হবে? কি হলো? জিনু, হ্যাঁ, মনে হচ্ছে আমার মাথাটা এখনো ঘুরছে। আমি দুটো পেয়ারা দেখছি। দুটো পেয়ারা? না না আকা, পেয়ারা এখানে। ধর এটাকে। এই সব কিছু না তোর এই বাসের জন্য হয়েছে, বুঝেছিস তুই? এই না না আকা, আমার বাস না, আমার বাস না, জিনের বাস, জিনের বাস। জিনের বাস যখন আমি বলছিলাম। শুনুন শুনুন শুনুন, মহামান্য বাদশাহ আদেশ দিয়েছেন বাগদাদে তেলের খনি খোলা হবে, যার জন্য আমরা খুঁজছি এমন কিছু পরিশ্রমী লোকেদের যারা পরিশ্রম করে অর্থ রোজগার করতে চায়। খনি খোঁড়া সহজ হবে না। এর জন্য যে পরিশ্রমী মানুষ সব থেকে বেশি পরিশ্রম করবে তাকে অর্থের সাথে সাথে তাকে প্রাসাদে কাজও দেওয়া হবে। কি কি বলছে? প্রাসাদে চাকরি? অনেক কাজ, অনেক কাজ, অনেক ধন্যবাদ। ওস্তাদ ঠিকই বলেছিল, পথ আমাদের সামনেই থাকে, শুধু ওটা আমাদের চিনে নিতে হয়। হ্যাঁ, পথ? কোথাকার পথ? জিনু, আমরা বাচ্চার সাথে কেন দেখা করতে পারিনি? কারণ ওনার সাথে দেখা করা খুবই মুশকিল। হ্যাঁ জিনু, কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আরো পরিশ্রম করব। আর আমার লক্ষ্য হচ্ছে এই তেলের খনি, এটা আমাকে মহামান্য বাদশার কাছে পৌঁছে দেবে। আচ্ছা, তার মানে মহামান্য বাদশাহ তেলের খনিতে থাকে। তাহলে আমরা প্রাসাদে কেন গেছিলাম? মাথা মোটা, মহামান্য বাদশাহ প্রাসাদেই থাকে। তুই শুনতে পেলি না? তেলের খনি খননের কাজ যে ভালো করে আর পরিশ্রমের সাথে করবে সে প্রাসাদে চাকরি পাবে। আচ্ছা, মানে চাকরি প্রাসাদে, তার মানে আকা প্রাসাদে। আর যদি আকা প্রাসাদে, তাহলে মহামান্য বাদশার সাথেও দেখা হবে। আর ওনার সাথে দেখা হলে ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? আকা, কিন্তু তেলের খনিতে তুমি একা যাবে না, আমিও তেলের খনিতে যাব, আমিও তেলের খনি খুঁড়বো। ঠিক আছে জিনু, তুইও যাবি। চল এই খুশি সংবাদটা মাকে দি, তাতে মাও এটা জানুক যে ওনার ছেলে বাবার সত্যিটা না জানা পর্যন্ত হাল ছাড়বে না। আর আমার অবর্তমানে রাজকুমারী ইয়াসমিন বাগদাদের সিংহাসনে বসবেন। সুলতানা ইয়াসমিন জিন্দাবাদ, বাগদাদ জিন্দাবাদ, বাদশাহ শাহনওয়াজ জিন্দাবাদ, বাগদাদ জিন্দাবাদ, সুলতানা ইয়াসমিন জিন্দাবাদ, বাগদাদ জিন্দাবাদ, সুলতানা ইয়াসমিন জিন্দাবাদ, বাগদাদ জিন্দাবাদ, বাদশাহ শাহনওয়াজ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাকে ক্ষমা করে দিন, আমি জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে এই কথাটা শুনে। আমি যদি এই খুশিটা ব্যক্ত না করি তাহলে আমি নিজেই ভেতরে 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 শেষ হয়ে যাব। হুজুর, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার আমার সাথে একবার কথা বলা উচিত ছিল। রাজকুমারীর কাঁধে বাগদাদের দায়িত্ব। বেগম সাহেবা, দায়িত্ব তার কাঁধেই দেওয়া হয় যে তার ভার নিতে পারবে। এই ব্যাপারে আমি তোমার সাথে নিশ্চয়ই পরে কথা বলবো। আমার সম্পূর্ণ বিশ্বাস যে বাগদাদ রাজকুমারীর হাতে নিরাপদ থাকবে। ধন্যবাদ বাবা।
আমি তোমাকে সেটাই দিলাম যেটার তুমি অধিকারী। আমি চাই যে তুমি এখন থেকেই রাজকার্যে আমাকে সাহায্য করো, হ্যাঁ বাবা। যাতে পরে তোমার কোনো অসুবিধে না হয়। এই জন্য আমি বাগদাদে কুয়ো খননের কাজ তোমাকে দিয়েছি। বাবা, আমি তোমার এই স্বপ্ন পূরণ করেই ছাড়বো। অতি উত্তম, অতি উত্তম। রাজকুমারী, তোমার সুলতানা হওয়ার স্বপ্নকে আমি সেরকম ভাবেই ভাঙবো যেভাবে তোমার বাবার বাগদাদে তেলের কুয়ো খোঁড়ার স্বপ্নকে ভেঙেছিলাম। তুমি তেলের কুয়ো নয়, নিজের কবর খুঁড়বে। এরা দুজন এখনো এলো না কেন? কে জানে কোথায় গেছে? মাকে আমি বলবো। মা 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 আরে, মা 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 আরে কি হয়েছে সেটা তো বল। এইসব ছাড়ো, আমি তোমার জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। হ্যাঁ, সব সময় সুখবর তুমি বলো। না না, এবারে সুখবর আমি দেব। জিনুর বাচ্চা বড় হয়ে যা, সব সময় বাচ্চাদের মতো কথা বলিস। হ্যাঁ হ্যাঁ, আমি হলাম বাচ্চা, মায়ের সব থেকে প্রিয় বাচ্চা, তাই সুখবর আমিই দেব। জিনু, আরে ঝগড়া বন্ধ কর, তোরা দুজন নেই আমার প্রিয় সোনা। বল ভালো খবরটা কি? তো সুখবর এটা যে আমরা চাকরি পেয়ে গেছি। আর আর এই চাকরির পুরস্কার এই চাকরির থেকেও বেশি ভালো। এই চাকরি আমাকে বাদশার কাছে পৌঁছে দেবে, আর তারপর আমার বাবার উপরে যত আরোপ আছে তার পিছনে সত্যিটা জানতে পারবো। সত্যি? হ্যাঁ মা, কিন্তু এই কাজটা এত সহজ না, কারণ এই কাজটা করার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে। কি কাজ? মা, তেলের খনি খোঁড়ার চাকরি। তেলের খনিতে? হ্যাঁ, এবার এই তেলের খনি আমার লক্ষ্য। রাজকুমারী, আমার পুরো বিশ্বাস আছে যে এই তেলের খনি শুধুমাত্র বাগদাদের ভাগ্যই বদলাবে না, এমনকি জনগণের কাছে তোমার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কিন্তু আমার ভালোবাসার জন্য আপনাকে কিছুই পেতে হবে না রাজকুমারী। আমার কথার মানে বাগদাদের সুলতানার জন্য আমার মনে অনেক সম্মান আছে, আর তাই আমি আপনাকে অভিনন্দন জানাতে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়াজিরে আলা। এখন আপনার অভিজ্ঞতার আরো বেশি করে আমার দরকার। রাজকুমারী, যদি সেটাই কথা হয়ে থাকে তাহলে মহামান্য বাদশার করা ভুল আপনাকে দ্বিতীয়বার আমি করতে দেব না। আমি আপনাকে বাগদাদে তেলের খনি করতে দেব না। কেননা এই তেলের খনি আগেও অনেক প্রাণ নিয়েছে। আমি তোদের দুজনকে এই কাজ করতে দেব না। কিন্তু মা, বাচ্চার কাছে পৌঁছনের এর থেকে ভালো সুযোগ আর পাবো না। আমি বাবা সত্যিটা জানতে চাই, আর তার জন্য আমরা সবকিছু করতে পারি। তোরা দুজন বুঝতে পারছিস না, এই তেলের খনি অপায়া। এই চেষ্টার কারণে প্রকৃতি আগেও নিজের রাগ দেখিয়েছে, আর পুরো বাগদাদ এটা জানে। লোক তো এটাই বলে যে তেলের খনি খোঁড়া প্রকৃতির সাথে বেইমানি করা হবে। হ্যাঁ, এটা ঠিক যে এটা হলে আমাদের দেশের ভাগ্য পাল্টে যাবে, কিন্তু রাজকুমারী, প্রকৃতির দেওয়া প্রত্যেকটা জিনিস মানুষকে ব্যবহার করতে হবে এমনটা তো নয়। কিন্তু এই কাগজে স্পষ্ট লেখা আছে যে খনি খোঁড়া সম্পূর্ণ সুরক্ষিত। আমি শুধু এইটুকু জানি রাজকুমারী, প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ দেখায় তখন এরকম কোনো কাগজ কাজে লাগে না। কাজে তো শুধু সাহস লাগে ওয়াজিরে আলা। আমার বিশ্বাস প্রকৃতির এই বিপর্যয়ের মোকাবিলা আমার সাহস করবে। সাহসী দুনিয়াকে বদলায়,
আর এগিয়েও নিয়ে যায়। হ্যাঁ মা, যদি সাহস নিয়ে মানুষ আগে না এগিয়ে যেত তাহলে আজকেও গুহাতে রয়ে যেত। তোদের দুজনের সাথে তর্কে পেরে ওঠা মুশকিল, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি তোদের দুজনের কিছু হয়ে যায় তাহলে আমিও আর বাঁচবো না। মা, আমাদের সাথে আমাদের মায়ের আশীর্বাদ আছে। কোনো শক্তি আমাদের কিচ্ছু করতে পারবে না। শুধু তুমি তোমার হাত আমাদের উপর রাখো, আমরা সফল হবই। হ্যাঁ মা। মা, কাল সকালে উঠে আমাদের এই কাজের জন্য নাম লেখাতে যেতে হবে। আমি তো সকালে উঠে পড়বো, কিন্তু এর কথা জানি না। হতে পারে খনি খুঁড়ে তেল বেরিয়ে গেল, কিন্তু এ ঘুমিয়েই থাকলো। জিনু, তুই বেশি আচ্ছা আচ্ছা, তোরা আবার লড়াই শুরু করে দিস না। কাল সকালে উঠতে হবে, আমি তোদের খাবার দিয়ে দিচ্ছি, তোরা খেয়ে শুয়ে হ্যাঁ, পড়। আর আমি সব গুছিয়ে নিচ্ছি। জিনু আয়। হ্যাঁ। ও হো হো হো, সোনার আসর ফির দিব্যি। ওই রুকসারকে বাড়ি থেকে বাইরে বার করে দিচ্ছিলাম। ওই শয়তান আলাদিনের বুদ্ধি কি এখনই খুলতে হলো? হুঁ। আজকে রুকসারের বাড়িটা নাজনীনের হতো। যে করেই হোক আলাদিন যেন ওই চাকরিটা না পায়, নয়তো ও বাদশার সাথে দেখা করবেই। বেগম, তুমি তো তেলের খনির গল্প জানোই। আলাদিন ওর থেকে বাঁচবে তবেই তো বাদশার কাছে পৌঁছবে। কিন্তু বাবা, ভাই আমার ভাই যে জিনিসটা ভেবে নেয় তখন কোনো খনির কথা শোনে না। হ্যাঁ হ্যাঁ, মাথা নাড়াও অকর্মণ্যের সর্দার। যে করেই হোক ওই আলাদিন কাটকাও। কি করে? এটাও নাজনিনি বলবে? হ্যাঁ, আরে কোনো কাজে ব্যস্ত রাখো, মনটাকে অন্যদিকে করো, যা হোক একটা করো, ব্যাস। যে করেই হোক ও নাম লেখাতে যেন না যায়। না নাম লিখবে না চাকরি পাবে। যদি চাকরি না পায় তাহলে বাদশার সাথেও দেখা করতে পাবে না। কিছু শেখো ওর থেকে। এক হচ্ছে ঈশ্বর যে সবাইকে সুন্দর বানিয়েছে, আর এক ওই শয়তান যে তোমাকে একদম পেতনি বানিয়েছে। এই, সুন্দরী সুন্দরী সুন্দরী। বেগম বেগম, দেখো শিকার। ভাই আমার ভাই। কাকা, গুল্লু, তোমরা আমাকে এখানে তোমরা আমাকে কেন এনেছো? তোমাদের সাহস কি করে হলো আমাকে এভাবে আনতে? শোয়া এখানে। তোমরা 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 আলাদিন, তোমাদের সাহস কি করে হলো আমাকে এখানে আনবা, তাও এইভাবে? ভাই আমার ভাই, মা তো সবজি বাজারে গিয়ে 10-10টা তরমুজ চুরি করে আনে। তুই তো তার সামনে অনেক হালকা। হ্যাঁ হ্যাঁ। সোনার আসর ফির দিব্যি আলাদিন। কতদিন হয়ে গেল আমার এই বিড়ালটা শিকারে যাচ্ছে না। আমার এই সুন্দর দাঁতে খুব ব্যথা করছে, মাংসের টুকরোই আটকাচ্ছে না। আমার বাচ্চা, কতদিন হয়ে গেল যে তোর আসল চেহারা দেখিনি। বাবা, আমি এত সুন্দর চেহারা নিয়ে এখানে দাঁড়িয়ে আর তুমি ভাই আমার ভাইয়ের চেহারা নিয়ে পড়ে আছো। বাবা, দরজার ভেঙে যাওয়া খিল, আলাদিনের আসল চেহারা
মানে কালো চোর। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরা খারাপ তো অবশ্যই, তার সাথে বোকাও। হ্যাঁ? তোমরা ভাবলে কি করে যে তোমাদের এই রকম ব্যবহারের পরেও আমি তোমাদের জন্য চুরি করব? মনে হচ্ছে তুই এভাবে শুনবি না, তোকে আমার ক্ষমতা দেখাতেই হবে দেখছি। তোমাদের যা করবার তোমরা করে নাও, কিন্তু আমি তোমাদের জন্য কাজ কখনোই করব না। বেগম, ক্ষমতা দেখানোর কথা তো বললাম, কিন্তু দেখাবো কি করে? সোনার আসর ফির দিব্যি, যে কাজটা করতে পারো না সেটা গর্ব করে বলো কেন? সোনার আসর ফির দিব্যি আলাদিন, তোর ক্ষমতা দেখানোর জন্য নাজনীনকে নিজের ক্ষমতা দেখাতে হবে। বাবু, তুই পেতনিকে জাগিয়ে ফেলেছিস, আর তুই বাঁচলি না। যদি নাজনীন রেগে যায় তাহলে নাজনীন তোর মাকে কথা শোনাবে, আর তারপর এটা না হয় সেই কথার মধ্যে কালো চোরের কথা এসে যায়। যদি নাজনীন রেগে যায় তাহলে নাজনীন তোর মাকে কথা শোনাবে, আর তারপর এটা না হয় সেই কথার মধ্যে কালো চোরের কথা এসে যায়। আর কালো চোর সম্পর্কে তোর মা যদি জানতে পারে তাহলে এই সত্যিটা শুনে হয়তো এই বাড়িটাই ছেড়ে দেবে, বাগদাদ ছেড়ে দেবে, অথবা এই পেতনির কথা মেনে নে, না হলে তোর মায়ের সমস্ত রক্ত চুষে নেবে। হ্যাঁ ভাই, আমার ভাই, মেনে নে, না হলে কাকিমাও বাবার মতো শুকিয়ে যাবে। কেন বেকার বলছো? আমাদের কি? ও যদি নিজেই ওর মায়ের কথা চিন্তা না করে আমাদের কি এসে গেল? চলো। কাকি, আমাকে কি চুরি করতে হবে? এতক্ষণে দেখছি তোর বুদ্ধিটা খুলেছে। সাবাস আমার বাবা, এবার আমার কথা মন দিয়ে শোন। শুনেছি বড় জাদুঘরে ফারাসের রানীর মুকুট এসেছে, ওটা তোকে চুরি করে আমার সিন্ধুক অব্দি আনতে হবে, ব্যাস। কখন করতে হবে? বেশি তাড়া নেই বাবা। আজ রাতেই তোকে এটা করতে হবে, বুঝেছিস কালো চোর? ভাই আমার ভাই। ও আজ রাতেই গাঢ় অন্ধকার থেকে বেরোবে কালো চোর, অনেক দিন পরে। কালো চোর।